মাথা নিচু করে বসে আছে আরাবি। নিজের বিস্ময় আর অবাকতার রেশ কাটাতেই পারছে না মেয়েটা। ভয়ে বুকের ভেতরটা কাঁপছে ভীষণভাবে। নিহান সাহেব অল্প কয়েকটা প্রশ্ন করলেন আরাবিকে। কাপা স্বরে প্রশ্নের জবাবগুলো দিল আরাবি। এইবার এক পর্যায়ে নিহান সাহেব বললেন, জিহাদ ভাই সাহেব, এবার ওদের দুজনকে আলাদাভাবে কথা বলতে দিলে ভালো মনে করছি আমি। জিহাদ সাহেব সম্মতি দিলেন তার কথায়। বললেন, আরবি মা, যাও তোমার রুমে নিয়ে যাও। দুজন দুজনের সম্পর্কে আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করে নিও। আরাবির ভয়ে গলা শুকিয়ে আসছে। জায়নার সাথে একা রুমে যাবে ও? লোকটা নিশ্চয়ই ওর উপর রেগে আছে। যেই রাগ লোকটার, এই রাগের মাথায় যদি ওকে থাপ্পড় মেরে ওর দাঁত ফেলে দেয়, তখন কি করবে আরাবি? নিজের এলোমেলো ভাবনা নিয়েই উঠে দাঁড়ালো আরাবি। ছোট্ট আওয়াজে বলে, আসুন। আরাবির পেছন পেছন জায়ানও চলল। আরাবির থেকে এক মুহূর্তের জন্য ছেলেটা চোখ সরায়নি। রুমে আসতেই জায়ান ফট করে দরজা আটকে দিল। দরজা আটকানোর আওয়াজে শক্ত হয়ে গেল আরাবি। আরবির রুমটা বসার ঘর থেকে একটু কোনায়, তাই ওদিকে অতটা খেয়াল নেই কারোর। জান প্যান্টের পকেটে হাত গুজে শান্ত চোখে আরবিকে পর্যবেক্ষণ করছে। আরবি কাঁপা স্বরে বলে, তো দরজা আটকালেন কেন? জানের গম্ভীর কণ্ঠে জবাব, তো এখন কি শ্বশুর মশাইকে লাইভ টেলিকাস্টে দেখাবো যে কিভাবে তার মেয়ের জামাই তার মেয়ের সাথে রোম্যান্স করবে? থেমে থেমে আরবি বলল, কি বলছেন এসব? আর কে মেয়ের জামাই? আমাকে তোমার চোখে পড়ে না? আর তাছাড়া আমি ছাড়া তোমার দিকে চোখ তুলে যে তাকাবে, আমি জায়ান কি তাকে আস্ত রাখবো নাকি? রোম্যান্স তো বহু দূরের ভাবনা। জানের মুখে ওকে বলা তুমি ডাক শুনে হৃদস্পন্দন বেড়ে গেল আরবির। তবে সেদিকে ধ্যান দিলে হবে না, ওকে এখন এখান থেকে বের হতে হবে। আরবি এদিক সেদিক বাজার পথ খুঁজছে। বলে, এটা ঠিক করছেন না আপনি। আমি এই বিয়ে করব না। আমি এক্ষুনি গিয়ে বাবাকে মানা করে দিব। আরবির মুখে এমন কথা শুনিয়ে রেগে গেল জায়ান। বড় বড় কদমে একেবারে আরবির সামনে এসে দাঁড়ালো। ভরকে গেল আরবি। তাকে আরো ভরকে দিতে জায়ান আরবির দুবাহু শক্ত হাতে চেপে ধরল। আরবিকে টেনে ওর মুখোমুখি আনলো। আরবি জায়ানের থেকে লম্বায় অনেক ছোট, তাই জায়ান একটু ঝুঁকলো আরবির দিকে। এরপর চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগাবে না আরবি, আই সোয়ার আরবি। আমাকে আর একটুও যদি রাগাও তুমি, তাহলে তোমার এই মুখ আমি কামড়ে লাল করে দেব। তখন দেখবো তুমি এই মুখ নিয়ে বাহিরে কিভাবে যাও। জায়ানের এহেন রূপের সাথে মোটেও পরিচিত না আরবি। জায়ানের এসব কথা শুনে দম বন্ধ হয়ে আসছে আরবির। ও চোখ বড় বড় করে তাকিয়ে জায়ানের দিকে। এদিকে জায়ান ভীষণ রেগে গিয়েছে। ও আরবি দুবাহু ঝাঁকিয়ে বলে ওঠে, কেন এমন করছো তুমি? কি কারণে আমাকে বিয়ে করবে না? বলো, বলো আমাকে। আনসার মি ড্যাম ইট। আরবি দুবাহু ঝটকা মেরে ছেড়ে দিল জায়ান। তারপর পকেট থেকে আরবির দেওয়া রিজাইন লেটারটা বের করে রাকি গলায় বলে, রিজাইন লেটার দাও তুমি আমাকে? হাউ ডেয়ার ইউ! এই সাহস তোমাকে কে দিয়েছে? আমাকে না জানিয়ে রিজাইন লেটার লেখার সাহস তুমি কিভাবে পাও? যখন আমি এই লেটারটা পড়েছি না, ইচ্ছে করছিল তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে। এই মেয়ে, কেন বুঝো না আমি তোমাকে ভালোবাসি? পাগলের মতো ভালোবাসি। ঠিক ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে এর বেশি আর ভালোবাসা যায় না। জায়ানের মুখে ভালোবাসি কথাটা শুনে কেঁপে উঠল আরবি। শিহরণ বয়ে গেল ওর দেহ জুড়ে। অন্যরকম একটা অনুভূতি এসে যেন দোলা দিয়ে গেল আরবির মনে। এদিকে জায়ান জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। না, এভাবে রেগে গেলে হবে না। ওর কাঠগোলাপ যে ভীষণ আদুরে একটা ফুল, যেই ফুলকে মনের গভীরে খুব যত্নে রেখে দিতে হয়। ওর সাথে রাগ দেখানো না, বরং তার কাঠগোলাপ হলো ভালোবাসার মানুষ তার। জান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে নিল। কিছুক্ষণ পর চোখ মিলেই রিজাইন লেটারটা ছিঁড়ে ফেললো। টুকরো টুকরো অংশগুলো ময়লা ঝুড়িতে ফেলে এগিয়ে গেল আরবির দিকে। আরবি পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জায়ান তা হতে দিলে তো। জায়ান আলতো স্পর্শে আরবির দুগালে হাত রাখলো। চমকে উঠল আরবি। ভয়ঙ্করভাবে কেঁপে উঠল শরীর। জায়ান নরম চোখে আরবির দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, আমাকে ভালোবাসা যায় না আরবি? কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? সহ্য হচ্ছে না আমার এসব। আমি মরে যাবো আরবি। আমার তোমাকে চাই। বলো না আরবি, কেন তুমি আমার থেকে দূরে যেতে চাইছো? আমি সব ঠিক করে দেব।
আপনার ভালোর জন্যই করছি। দৃঢ় কণ্ঠ আরাবে। সে নিজেকে শক্ত করছে, যেভাবেই হোক জানকে বোঝাতে হবে এটা জানের মোহ, যা একদিন শেষ হয়ে যাবে। তখন লোকটা আফসোস করবে ওকে বিয়ে করে। আরবি আবার বলে, এটা আমার প্রতি আপনার মোহ মিস্টার সাফওয়ান জায়ান শাহওয়াত। সময়ের সাথে সাথে একদিন এই মোহ কেটে যাবে। এই যে আপনি আমায় এখন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলছেন, সেই আপনি এমন দিন আসবে আমাকে আপনার অতিরিক্তকর মনে হবে। জান চোয়াল শক্ত করে বলে, তুমি কি আমাকে বাচ্চা মনে করছো আরাবি? কোনটা মোহ আর কোনটা ভালোবাসা আমি কি বুঝবো না? আমার ভালোবাসাকে এইভাবে তুমি অপমান করতে পারো না আরাবি। আরবি তাচ্ছিল্য হাসলো, বলল, অপমান করছি না, বাস্তবতা শেখাচ্ছি আপনাকে। আপনি একবার নিজেকে দেখুন, এরপর আমায় দেখুন। আপনার সাথে আমাকে মানায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সব আছে, সব। চোখের পলকে আপনার জন্য হাজার হাজার মেয়ে হাজির হয়ে যাবে। আর আমি, আমার কাছে কিছুই নেই, না রূপ, না গুণ, না অর্থ, আর না সম্পদ। কিছুই নেই। তাহলে কেন আমার মতো একটা মেয়ের জন্য এমন পাগলামি করছেন? জান শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই রূপ, এই গুণ, অর্থ, সম্পদ, এইসব দিয়ে আমি কি করব? আর মানুষের রূপ লাবণ্য কতদিন থাকে আরাবি? এই যে আমার এই সাদা চামড়াটা দেখে তুমি সুন্দর বলছো, একদিন আমার এই সব কিছুই থাকবে না আরাবি। আমি যদি তোমার স্বামী হই, তবে তখন কি তুমি আমায় ফেলে দেবে? আরবি চুপ করে রইল। আরবি নীরবতা দেখে হাসি জায়ান, বলে, কি জবাব দিচ্ছ না যে? নেই তো কোনো জবাব। নিজেকে কেন এত ছোট মনে করো আরাবি? নিজেকে ভালোবাসতে শেখো আরাবি। তোমাকে যেমন আল্লাহ তাআলা বানিয়েছেন, তোমাকে আল্লাহ যেমন বানিয়েছেন, তাকে নিজের দুর্বলতা না, নিজের শক্তি মনে করো। আর আমি তো থাকবো আরাবি তোমার পাশে আজীবন। একবার ভরসা করে আমার হাতটি আঁকড়ে ধরেই দেখো আরাবি। প্রমিস করছি, এই হাত নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যত্ন করে আগলে রাখবো। আরবি জায়ানের এই আবেগময় কথা শুনে কেন যেন ও নিজেকে আর ধরে রাখতেই পারল না। চুপ করে কেঁদে উঠল মেয়েটা। কাঁদতে কাঁদতেই বলে, আমার যে ভয় করে, ভীষণ ভয় করে। ছোট থেকে এই পর্যন্ত আমার এই গায়ের রং নিয়ে মানুষ সারা জীবন তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তারা বলতো, এই মেয়েকে কে বিয়ে করবে, কিভাবে বিয়ে দেবে তার বাবা মা এই মেয়েকে, যৌতুক লাগবে অনেক। আর এই মেয়ে ফর্সা হওয়ার ক্রিম লাগাতে পারে না। এসব শুনতে শুনতে আমার সোশ্যাল ফোবিয়া হয়ে যায়। চিকিৎসার পর ভালো হয়ে গেলেও এই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি এখনো। আমি কালো, আমাকে বিয়ে করলে মানুষ যেমন আপনাকে কথা শোনাবে, তার থেকে বেশি আমাকে আর আমার পরিবারকে শুনতে হবে, যা আমি শুনতে চাই না, কোনো দিন চাই না। আরবির কান্না যেন সহ্যই হচ্ছে না জায়ানের। ওই চোখ থেকে ঝরে পড়া এক একটা অশ্রু ফোঁটা যেন জায়ানের বুকে শুয়ের মতো বিচ্ছে। জায়ান আরবির কাছে এগিয়ে আসলো। আরবি হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলে, মানুষ তো কত কিছুই বলে আরাবি, তাই বলে তাদের কথার কারণে কি আমরা পিছিয়ে যাব? শ্বাস নেওয়া ছেড়ে দেব? এই সমাজ বদলাবে না আরাবি, বদলাতে হবে আমাদের। তাদের কথায় কেন কষ্ট পাও? কে হয় তারা তোমার? তোমার বাবা মা আর ভাই কি কখনো বলেছে তুমি অসুন্দর? বলো। আরবি মাথা দুলালো। তা দেখে জায়ান বলে, বলেনি তো। তো বাহিরের ওই সব মানুষদের কথায় কেন কষ্ট পাও তুমি? আর তাদের ভয়ে তুমি আমায় দূরে ঠেলে দিচ্ছ। আই কান্ট স্ট্যান্ড ইট অ্যাট অল। তুমি যদি নিজেকে একবার আমার চোখ দিয়ে দেখতে আরাবি, বুঝতে পারতে আমার কাছে ঠিক কতটা সুন্দর তুমি। আমার ভালোবাসা, আমার শুভ্রময়ী স্নিগ্ধ কাঠগোলাপ তুমি। জায়ানের প্রতিটা কথা যেন আরবির বুকেই তুফান উঠিয়ে দিচ্ছে। হৃদস্পন্দনের গতি দ্রুততম। এভাবে কেউ তাকে কোনোদিনও এতটা সুন্দরভাবে ভালোবেসে ডাকেনি। ওর বাবা মা আর ভাই ছাড়া কেউ বলেনি, আরবি তুমি অনেক সুন্দর। আরবি জায়ানের সমুদ্রের মতো গভীর চোখ জোড়ার দিকে তাকালো। জায়ানের চোখে স্পষ্ট নিজের জন্য একরাশ মুগ্ধতা আর অসীম ভালোবাসা দেখতে পেল আরবি। তবে কি এবার সত্যি সত্যি আল্লাহ তাআলা ওর কাছে এমন একজনকে পাঠিয়েছেন যে ওকে ওর মতো করেই ভালোবাসবে? আরবি যেন বিশ্বাস হচ্ছে না ওর সামনে দাঁড়ানো এই অতি সুদর্শন লোকটা নাকি ওকে পাগলের মতো ভালোবাসে। সত্যি কি আরবি এতটা ভাগ্যবতী? আরাবি, জানের ডাকে হুঁশ ফিরে আরবি। জান পকেট থেকে একটা ছোট্ট টেডি বিয়ার বের করলো। একেবারেই ছোট, হাতের মুঠোতে নিতে পারবে এমন। আরবি চমকে উঠল।
এই টেডি বিয়ারটা সে এক শপিং মলে দেখেছিল। টেডি বিয়ারটা ভীষণ পছন্দ হয়েছিল আরাবির, কিন্তু দোকানদার এটার সাইজ অনুযায়ী দামটা অনেক বেশি চেয়েছিল। আবার ওর কাছে অত টাকাও ছিল না, তাই আর কিনতে পারিনি। আজ জানের হাতে টেডি বিয়ারটা দেখে বেশ অবাক হয়েছে। জান আরাবির দিকে শান্ত চোখে তাকিয়ে আছে, সেইভাবেই তাকে ধীরা হচ্ছে বলে ওঠে, আরাবি, তুই আমার হৃদয়ের বাগানে ফুটে ওঠা অতি সুন্দর এক কাঠগোলাপ, যেই কাঠগোলাপকে আমি সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই, তাকে যত্ন করে মনের মাঝে আগলে রাখতে চাই। আমি হাত বাড়িয়ে আছি আরাবি, শুধু বিশ্বাস করি একটুখানি ভালোবাসো আমায়। বিনিময়ে আমার হৃদয়টা তোমার কাছে সঁপে দিই, যে হৃদয় কখনো ফিরিয়ে নেবার নয়। এই গোটা আমিটাকেই তোমায় দিয়ে দেবো আরাবি, তুমি আমার হও আরাবি। উইল ইউ ম্যারি মি কাঠগোলাপ? আরবি চোখ ভরে উঠল। এই যে এত সুন্দরভাবে যে ভালোবাসা নিয়ে এসে তার কাছে ভালোবাসার আবদার করে, তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না। আরবিও পারল না। জানের হাত থেকে টেডি বিয়ারটা নিয়ে জানের বুকের বা পাশে কপাল ছুঁয়ে দাঁড়িয়ে রইল আরবি। আরবির এহেন কাণ্ডে জানের মুখে হাসি ফুটে উঠল। নীরবতায় যে সম্মতির লক্ষণ তা জান ভালোভাবেই জানে। জান আরবির মাথায় হাত রাখল। আরবি ভেজা কণ্ঠে বলে, এই আমিটাকে সামলে নিন। বিনিময়ে জান ফিস ফিস করে বলে, আজ থেকে সামলে নিলাম আরাবি। ভালোবাসি কাঠগোলাপ, ভীষণ ভালোবাসি। আমাকে বিশ্বাস করে আমার হাতটা আঁকড়ে ধরার জন্য শুকরিয়া তোমায়। সবার মধ্যমণি আরবি। মেয়েটা চুপচাপ বসে আছে মিলি বেগমের পাশে। রুমে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতেই লজ্জায় চুপসে আছে মেয়েটা। কিভাবে পারলো ওইভাবে জানের বুকে মাথা রাখতে? ইস, এখন যেন লজ্জায় মরে যাচ্ছে মেয়েটা। এদিকে সবাই কথাবার্তা বলছে। ফাহিম আরবির কাছে এসে আস্তে করে ডেকে উঠল, আরও একটু এদিকে আয়। আরবি মাথা তুলিয়ে ভাইয়ের পাশে চলল। ফাহিমের সাথে ফাহিমের রুমে আসলো আরবি। ফাহিম দরজাটা আলতো করে লাগিয়ে দিয়ে আরবির দিকে ফিরল। আরবির মাথায় হাত রেখে কোমল সুরে বলে, এবার তোর সিদ্ধান্তটা কি আরও আমাকে জানা, তুই যা বলবি তাই হবে। আরবি চুপ করে রইল। ভীষণ লজ্জা করছে ওর। এভাবে বড় ভাইকে কিভাবে বলবে যে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই? ও যেমন ঠিক তেমনভাবে ওকে ভালোবাসে, এমন মানুষটাকে ও পেয়ে গিয়েছে, ঠিক যেমন ওর মা বলেছে। আরবিকে চুপ থাকতে দেখে ফাহিম বলল, তোর কি এই বিয়েতে মত নেই? তাহলে আমি ওদের মানা করে আসি। আরবি এমন একটা কথায় ভরকে গেল। চট করেই বলে ফেলল, না ভাই, আমি কখন বললাম আমার মত নেই? ফাহিম মুচকে হাসলো, বলল, তবে কি আমি হ্যাঁ ধরে নেব? আরবি লজ্জায় মাথা নিচু করে নিল। ফাহিম হেসে ফেলল। আরবি মুখ ফুলিয়ে নিল, বলল, উফ ভাইয়া, ভালো লাগছে না কিন্তু, হাসছো কেন? ফাহিম বহু কষ্টে হাসি থামালো। বোনের গালে আদরে স্পর্শ করে বলে, তুই পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হবে ইনশাল্লাহ। আরবি আলতো হাসলো। ফাহিম আরবির হাত ধরে বলে, চল এখন তাদের জানিয়ে দে আমাদের কোনো আপত্তি নেই। আরবি ফাহিমের সাথে বেরিয়ে এলো। ফাহিম সেখানে গিয়ে ওর আব্বাকে চোখের ইশারায় জানালো আরবির কোনো আপত্তি নেই। জিয়াদ সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ বললেন। তারপর নিহান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই সম্বন্ধে। নিহান সাহেব বড় একটা হাসি দিলেন। যাক, তার ছেলে ওর মনের মানুষটাকে অবশেষে পাচ্ছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, তাহলে এবার দুজনের বাগদানটা একই করিয়ে রাখা যাক। জিয়া সাহেব বাগদানের কথা একটু নড়েচড়ে বসলেন। তাকালেন স্ত্রী আর সন্তানের দিকে। লিপি বেগম আর ফাহিম ইশারা জানালো কোনো সমস্যা নেই এতে। লিপি বেগম দ্রুত নিজেদের রুমে গিয়ে আলমারি থেকে স্বর্ণের আংটিটা বের করলেন। টুকিটাকি অনেকখানি গহনা আরবির জন্য বানিয়ে রেখেছেন লিপি আর জিহাদ সাহেব। মেয়ের বিয়ের সময় যেন কোনো রকম কমতি না হয়। আরবির বিয়ের জন্য টাকাও ব্যাংকে রাখা আছে, সেখানে কোনো প্রকার হাত দেন না তারা। আজ অবশেষে এসব ব্যবহার করার সময় এসেছে। আরবি আর জায়ানকে পাশাপাশি বসানো হয়েছে। জায়ানের পাশে বসায় আরবির বুক কাঁপছে, অন্যরকম অনুভূতিতে হৃদয় দুলে উঠছে। এদিকে জায়ান হাত বাড়িয়ে দিল আরবির দিকে। আরবি কাঁপা কাঁপা দেহে হাতটা এগিয়ে দিল। জায়ান খুব যত্নে সে হাতটা আঁকড়ে ধরল। তারপর আরবি অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। তারপর নিজেই ওর হাতটা বাড়িয়ে দিল আরবির দিকে। আরবি আলতো স্পর্শে জায়ানকে আংটিটা পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। জায়ানের মুখে
জায়ানের মুখটা হাসি হাসি হয়ে উঠলেও মুহূর্তেই ধীরাও যে সে ফিসফিসিয়ে বলল, আমাদের এক হওয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হলো আরাবি। আরবি মুচকি হাসল। জায়ান আরবির হাতটা মুঠোয় আঁকড়ে ধরে আছে, ছাড়ার কোনো নামই নেই। এদিকে আরবি শক্ত হয়ে বসে আছে। করছে কি লোকটা? হাত ছাড়ছে না কেন ওর? এভাবে এতগুলো মানুষের সামনে ওর হাত ধরে আছে। আরবি থেমে থেমে বলে, শুনছেন, হাঁটা ছাড়ুন না। জায়ান আরেকটু চেপে বসলো আরবির দিকে। আরবি যেন নিঃশ্বাস আটকে গেল। এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে এমন করছে কেন? জায়ান আলতো স্বরে বলল, ছাড়তে ইচ্ছে করছে না সুইট হার্ট। কি সব বলছেন? কি বললাম? কিছু না। আরবি এই পর্যায়ে হাত মুচড়ামুচি শুরু করে দিল। না চাইতেও জায়ানের হাতটা ছেড়ে দিতে হলো, না হলে এই মেয়ে দেখা যাবে হাতটা ভেঙেই ফেলবে। আরবি যেন এতক্ষণে শান্তি পেল। এদিকে সবাই আলোচনা করছে আরবিতে বিয়ের ডেট কবে দেওয়া যায়। জায়ান ফটাফট মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো। আগামী মাসের 1 তারিখে বিয়ের ডেট ফিক্স করো। তারপর মেসেজটা সেন্ড করে দিল নিহান সাহেবের কাছে। কথা বলার মাঝে মোবাইল ফোন ভাইব্রেট হয়, তা অন করে দেখলো জায়ান মেসেজ করেছে। মেসেজটা পড়েই নিহান সাহেব কতক্ষণ চুপ করে বসে রইল। নিশ্চিত এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, নাহলে আগামী মাস আসতে আর মাত্র 6 দিন বাকি। এই 6 দিনে কি করবে তারা? সবার আড়ালে চোখ রাঙালেন নিহান সাহেব ছেলেকে। জায়ান ডোন্ট কেয়ার মুড নিয়ে বসে আছেন। নিহান সাহেব ছেলের এই মুডকে অত পাত্তা দিলেন না। তিনি বললেন, আমরা আগামী মাসের 15 তারিখে জায়ান আর আরবির মায়ের বিয়েটা সম্পূর্ণ করতে চাইছি। আপনারা কি বলেন ভাই সাহেব? আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রিপারেশন শুরু করে দেই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। লিপি বেগম দ্রুত রসগোল্লা এনে সবাইকে মিষ্টি মুখ করালেন। এদিকে জায়ান তাদের দাঁত চেপে বসে আছে। ওর বাবা ওর মেজাজটাই খারাপ করে দিয়েছে। আগামী মাসের 15 তারিখ, এতদিন সে অপেক্ষা করবে কিভাবে? নিজের পাশে বসে আরবিকে দেখে জায়ান বিড়বিড় করলো, এই এত কিউট মেয়েটাকে নাকি নিজের করে পাওয়ার জন্য আরো 20 দিন আমায় অপেক্ষা করতে হবে? আহ, একে তো এখনই বুকের মাঝে লুকিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। জায়ান আবারও ওর বাবাকে মেসেজ করলো। What have you done, Baba? What did I tell you? And what did you do? নিহান সাহেব মেসেজটা পড়ে আর কোনো জবাবই দিলেন না। জায়ানকে দেখেও না দেখার ভান ধরে বসে থাকলেন তিনি। জায়ান বাবার এই ব্যবহারে শক্ত মুখে বসে রইল। কথাবার্তা শেষে এবার খাওয়া দাওয়ার পালা চলল। জায়ানদের জন্য হরেক রকমের রান্না করেছেন লিপি বেগম। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে বসলেন। এই তো এখনই চলে যাবেন তারা, তাই জায়ান আর আরবিকে একান্তে একটু সময় কাটানোর জন্য আরবি রুমে পাঠিয়ে দেওয়া হলো তাদের। আরবি বিছানার এক কোণে চুপচাপ বসে আছে। আরবি শাড়ির আঁচল হাতের মাঝে নিয়ে পেঁচিয়ে যাচ্ছে মেয়েটা। জায়ানও কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আরবিকে দেখছে। জায়ানের এইভাবে তাকিয়ে থাকা সহ্য হচ্ছে না আরবির। সহ্য করতে না পেরে মেয়েটা নিজেই বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? একটা চুমু খাবো তোমায়, কিন্তু কোথায় খাবো ভেবে পাচ্ছি না। কপালে, গালে, নাকি ঠোঁটে? জায়ানের এমন কথায় সর্বাঙ্গ শিরশির করে উঠল। শিহরণ বয়ে গেল দেহ জুড়ে। হতভম্ব চোখে তাকালো মেয়েটা। জায়ান দুষ্ট হেসে বলল, কি ডিসাইড করো তো কোথায় আমার প্রথম চুমুটা দেব? ও সরি, প্রথম না, এটা আমার দ্বিতীয় চুমু। চমকে উঠল আরবি। দ্বিতীয় চুমু মানে? লোকটা কি আগেও কাউকে চুমু খেয়েছে? হ্যাঁ, এটাই হবে, নাহলে দ্বিতীয় চুমু কেন বলবে লোকটা? আরবি বুক ভার হয়ে আসলো খারাপ লাগায়। মুখটা একটুখানি করে বসে রইল। জায়ান বোধহয় ব্যাপারটা বুঝতে পারলো। ও উঠে গিয়ে আরবির সামনে গিয়ে দাঁড়ালো। আরবি বাহু দুটো আঁকড়ে ধরে ওর মুখোমুখি দাঁড় করালো। আরবির মাথা নিচু করে আছে। জায়ান আরবির চিবুক স্পর্শ করে আরবির মুখটা উঁচু করলো। ঘাড় কাত করে তাকায় জায়ান। আরবি ঠোরজোড়ার দিকে গভীর চোখে তাকিয়ে থেকে বলে, মন খারাপ কেন? আরবি ভরকে যায়। জায়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কোথায়? এই যে আমি যখন বললাম এটা আমার প্রথম চুমু না, এটা শুনেই তোমার মন খারাপ হয়ে গিয়েছে? এমন কিছু না। তো কেমন কিছু? আরবি চুপ করে রইল। জায়ান মুচকি হেসে আরবির কাছে এগিয়ে এলো। আরবির হাত দুটো নিজের হাতের মাঝে মুঠোবন্দি করলো। তারপর তা ওর ঠোঁটের কাছে এনে প্রথমবার আরবির সজ্ঞানে
আরবির হাতে উল্টো পিঠে গভীরভাবে ঠোঁটে আবেশ দিল জায়ান। ঝংকার দিয়ে কেঁপে উঠল আরবির শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুতগতিতে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যেন এখনই তা মুখ চেড়ে বেরিয়ে আসবে। থরথর করে কাঁপছে শরীর। জায়ান চুমু খেয়ে সরে আসলো। এইবার মুখটা আরবের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার একটাই ব্যক্তিগত কাঠগোলাপ ফুল আছে, যাকে আমার হৃদয়ে আধিপত্য করার অনুমতি দিয়েছি আমি, যাকে ভালোবেসেছি আমি, যাকে প্রথমবার ভালোবাসাময় স্পর্শ করেছি আমি। তুমি তো জানো না মেয়ে, আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। একটা কথা বলি, শুনে রাখো, তুমি আমার, শুধুমাত্র আমার। একটু থামে জায়ান, তাকায় আরবির দিকে। মেয়েটা চোখ খিচে বন্ধ করে আছে। জায়ান আরবির চোখে মুখে হালকা ফু দিল। আরবি চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। দু হাতে খামচে ধরল শাড়ি। এমন করছে কেন লোকটা? ও যে লোকটার এহেন কাণ্ডে দম আটকে মারা যাবে, তা কি লোকটা বোঝে না? জায়ান আরবির হাতটা ধরে উঁচু করলো। আরবি টের পাচ্ছে জায়ান ওর হাতের কবজিতে কিছু একটা পড়াচ্ছে। খুব কোমল কিছু স্পর্শ অনুভব করছে আরবি, তবু চোখ খুলো না। এদিকে জায়ান নিজের কাজ শেষ করে আরবির হাত ছেড়ে দিল। তারপর কোমল কণ্ঠে বলে উঠল, তুমি কাঠগোলাপ হয়ে ফুটো রোজ আমার আঙিনায়, আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়। কথাটা একেবারে হৃদয়ের গভীরে গিয়ে লাগলো আরবির। এতটা আবেগময় কথা কেউ কিভাবে বলতে পারে? আরবি পিট পিট করে তাকাতেই আর জায়ানকে দেখতে পেল না। বুঝলো লোকটা চলে গিয়েছে। আরবি নিজের হাতের দিকে তাকালো, দেখলে ওর হাতের কবজিতে একটা কাঠগোলাপ ফুলের তৈরি মালা। তবে কি লোকটা ওর হাতে এটাই পড়াচ্ছিল? কাঠগোলাপ ফুলগুলো আলতো হাতে স্পর্শ করলো আরবি। সাথে সাথেই ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল মেয়েটার। আকাশটা আজ স্বচ্ছ, পূর্ণরূপে চাঁদ উঠেছে আকাশে। সাথে রয়েছে অসংখ্য তারার মেলা। মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছে আরবি। আজ সারাদিনে ঘটে যাওয়া টুকরো টুকরো স্মৃতিগুলো মানসপটে ভেসে বেড়াচ্ছে। জায়ানের করা পাগলামিগুলো মনে করলেই লজ্জায় আরবির শ্যামরঙা মুখশ্রী যেন আরো মায়াময় হয়ে ওঠে। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে আরবি মুচকে আসলো। লোকটা এত ঠোঁট কাটা, কি সব বলে ফেলে অকপটে। একটু বোঝেও না তার বলা লাগাম ছাড়া কথাগুলো ঠিক কতটা লজ্জা দেয় ওকে। আরবি ওর হাতের দিকে তাকালো। এখন ওর হাতে জায়ানের পরিয়ে দেওয়া সেই কাঠগোলাপ ফুলের মালা। আলতো হাতে স্পর্শ করে ফুলগুলোকে আরবি। কাঠগোলাপ অনন্য সুন্দর একটা ফুল। এই ফুলের রূপ এতটাই মোহনীয় যে কেউ যদি কাঠগোলাপ দেখে না ছুঁয়ে পারবেই না। ধবধবে সাদা রঙের পাপড়িগুলোর মাঝে গাঢ় হলুদ রঙের ছোঁয়া লাগা এই ফুলকে সবাই পছন্দ করে। আরবির কাছে মনে হয় কাঠগোলাপের মতো এত সুন্দর ফুল আর পৃথিবীতে হয় না। যখন আরবি প্রথমবার এই ফুল দেখেছিল, এক পলক দেখাতেই এই ফুলে প্রেমে পড়ে গিয়েছিল ও। কাঠগোলাপের পাপড়িগুলো কতই না মনোরম। বৃষ্টি ভেজা কাঠগোলাপ দেখতে শিখে অনিন্দ সুন্দর। এত স্নিগ্ধ মন করা ফুলের নামেই নাকি তাকে ডাকে জায়ান। আচ্ছা, সে কি আসলে ওই ফুলটার মতো এত সুন্দর? ফুলগুলো কি সুন্দর শুভ্র রঙের, কিন্তু ওর গায়ের রং তো শ্যাম বর্ণের। তবে কেন তাকে কাঠগোলাপ ডাকে লোকটা? আনমনা আরবির ধ্যান ভাঙলো ফোনের আওয়াজে। মেসেজ এসেছে। আরবি ফোনটা অন করলো, দেখলো সে আন্নার নাম্বার থেকে মেসেজ এসেছে। অনেকদিন অজ্ঞাত ব্যক্তিটি মেসেজ দেয়নি ওকে। আজ হঠাৎ করে আবার এইভাবে মেসেজ পেয়ে বড্ড অবাক হলো আরবি। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আজকে ম্যাডামের মুড অনেক ভালো। আরবি মেসেজটা পড়েই ওর বারান্দায় গিয়ে রাস্তায় তাকায়। দেখে সে কালো রঙের গাড়িতে আজও ওর বারান্দায় বরাবর দাঁড় করানো। প্রতিদিন এই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকে। আরবি আর মেসেজের উত্তর দিল না। অনেক হয়েছে এই লুকোচুরি। আজকে হাতে নাতে অজ্ঞাত ব্যক্তিটিকে ধরবে। যেই ভাবা সেই কাজ। আরবি ঘরে ফিরে আসলো, গায়ে ভালোভাবে ওড়না জড়িয়ে নিয়ে মাথায় ঘোমটা দিল। তারপর বেরিয়ে আসলো রুম থেকে। বসার ঘরে কেউ নেই। ওর বাবা মা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। ফাহিম এখন নিজের রুমে। আরবি গেটের চাবি নিয়ে চুপি চুপি বেরিয়ে এলো ঘর থেকে। তবে মেন গেটের কাছে দারোয়ানকে দেখে ভরকালো একটু। এদিকে আরবিকে এত রাতে এখানে দেখে দারোয়ান বলে ওঠে, কি হয়েছে আরবি মা, এত রাইতে তুই এইখানে? দারোয়ানের সাথে আবার আরবির অনেক ভালো সখ্যতা। তিনি আরবিকে বেশ স্নেহ করেন। আরবি আমতা আমতা করে বলে,
আসলে আঙ্কেল, আমার একজন কলিগ এসছে। আমার তো ভীষণ শরীর খারাপ ছিল, আমি অফিসে যেতে পারিনি। তাই কিছু জরুরি কাজে সে আমার সাথে দেখা করতে এসছে। ওই তো, ওই যে কালো রঙের গাড়িটা দেখছেন না, ওই গাড়িতেই বসে আছে। দারুণ সাহেব খানিকটা চিন্তিত হলেন। এত রাতে একটা মেয়েকে এইভাবে যেতে দেওয়া তার ঠিক মনে হচ্ছে না। আবার আরবি এমনভাবে বলছে, মানাও করতে পারছে না। তাই শেষমেশ আরবিকে বের হতে অনুমতি দিল। আরবি দারুণকে ধন্যবাদ দিয়ে এইবার গাড়িটির দিকে এগিয়ে গেল। বেশ অনেকটা দূরেই দাঁড়ানো গাড়িটি, তবে আরবির বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়। আরবি গাড়িটার সামনে এসে দাঁড়ালো। তারপর কোনো কিছু না ভেবে গাড়ির জানালার কাছে চাপড় মেরে বলতে লাগলো, কে আপনি? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। ভালো হবে না কিন্তু আপনার জন্য। আমাকে এইভাবে মেসেজ করে বিরক্ত করার কারণ কি? সাহস থাকলে আমার সামনে আসুন, যা কথা হবে সামনাসামনি হবে। কিন্তু না, কোনো সারা শব্দ এলো না ভেতর থেকেই। আরবি আরো 2-4 বার ডাকলো। এবার হতাশ হলো বেশ। গাড়িটিতে বোধহয় কেউ নেই। শুধু শুধু একটু বেশি ভাবছিল আরবি। নিজেকে বকাঝকা করতে করতে আরবি বাড়ি যাওয়ার জন্য যেই না পা বাড়াতে যাবে, অমনি গাড়ির দরজাটা হুট করেই খুলে গেল। তারপর একটা শক্ত পুরুষালী হাত এসে আরবির কবজিটা শক্ত করে চেপে ধরলো। আরবিকে কিছু ভাববার সময়টুকু না দিয়ে হাতের মালিক আরবিকে টেনে গাড়ির ভেতরে নিয়ে আসলো। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। এদিকে আরবি ভয়ে চোখ মুখ খিচে রয়েছে। কি হলো এটা ওর সাথে? ওকে কি কিডন্যাপ করে নিল? এইবার কি ওকে মেরে ফেলবে? চোখ খুলো স্টুপিড একটা। আচমকা ধমকে কেঁপে উঠল আরবি। পিট করে চোখ মেলে তাকাতে যেন 440 ভোল্টেজের ঝটকা খেলো আরবি। ওর সামনে আর কেউ না, স্বয়ং সাফন জায়ান সাক্ষাৎ বসা, যে আপাতত খেয়ে ফেলবো দৃষ্টিতে আরবির দিকেই তাকিয়ে আছে। আরবি শুকনো ঢোকিল, কাবা গলায় বলে উঠল, আপনি? তো আর কাকে এক্সপেক্ট করেছিলে তুমি? আরবি পিট করে তাকিয়ে বলে। জায়ান ভ্রুকুচকে বলল, তো এখন কি তোমাকে চুমু খাবো? আরবি থমকে গেল। জায়ান আবারও বলে ওঠে, চুমু যে একটু খাবো তাও তো পারবো না। আমি একটুখানি ছুঁয়ে দিলেই তো নেতিয়ে পড়ো। আমি শুধু ভেবে কুল পাই না, বিয়ের পর তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, একদম পারবো না। তখন আমার কন্ট্রোললেস চুমুর থেরাপিতে তোমার কি হাল হবে? আমি কোনো রাত দিন সময় অসময়ে দেখবো না। আবার যখন মন চাইবে আমি চুম। জায়ানকে আর বলতে দিল না আরবি। দু হাতে জায়ানের মুখ চেপে ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। হালকা আওয়াজে চেঁচালো, ছি, আপনার এই অসভ্য কথাবার্তা বন্ধ করুন। জায়ান আরবির হাতের তালু দিয়ে চুমু খেল, যাকে বলে এই সুযোগের সৎ ব্যবহার। আরবি কেঁপে উঠল। দ্রুত হাত সরিয়ে নিতে নিলেই জায়ান আরবির হাতটা আঁকড়ে ধরল। জায়ান বাঁকা হেসে পড়ল, আমি তো এখনো কিছুই বললাম না, তুমি তো মেইন পার্টটা মিস করে গেলে। আরবি করুণ চোখে তাকালো জায়ানের দিকে, বলল, চুপ করুন, দোহাই আপনার, আমার লজ্জা লাগে। জায়ানের মুখটা ঝুঁকিয়ে আনলো আরবির কানের কাছে। আরবি শক্ত হয়ে বসে রইল। জায়ান ফিস করে বলল, আমি তো চাই তুমি লজ্জা পাও। কাঠগোলাপ লজ্জা পেলে যে তার স্নিগ্ধতা আরো দ্বিগুণ বেড়ে যায়। তখন তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, খুব গভীর ছোঁয়া, যাকে বলে প্রেম প্রেম ছোঁয়া। আরবি মাথা নিচু করে নিল। জায়ানের বলা এক একটা শব্দ ও হৃদয়টা গভীরভাবে ছুঁয়ে দেয়। সুখ অনুভব হয় আরবির। কিন্তু এইবার লোকটাকে থামাতে হবে। যেই হারে লাগাম ছাড়া কথা বলা শুরু করে দিয়েছে মানুষটা, আরবির কথা ঘোরাবার জন্য বলে উঠল, আপনি এত রাতে এখানে কি করছেন? তুমি এত রাতে এখানে কেন এসেছো? পাল্টা প্রশ্ন করলো জায়ান। আরবি চোখ ছোট ছোট করে তাকালো জায়ানের দিকে, বলল, একদম কথা ঘোরাবেন না। আপনার সাথে জবে থেকে আমার দেখা হয়েছে, ঠিক সেদিনের পর থেকেই আমি আপনার এই গাড়িটা আমার বারান্দা দিয়ে রোজ দেখি। আর এখন তো আমি 100% শিওর যে আমাকে আননোন নাম্বার থেকে ওই মেসেজগুলো আপনি করতেন। জায়ান বাঁকা হাসলো আরবির কথায়। আরবির কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল ইউ আর আরবি। আরবি হা হয়ে গেল। তার মানে ওর আন্দাজটাই ঠিক, জায়ানই তো বেশি অজ্ঞাত ব্যক্তি। আরবির অভিমান হলো কিঞ্চিত। জায়ান তা দেখে বলে, মুখ ফুলিয়ে লাভ নেই। হ্যাঁ মানলাম মেসেজগুলো আমি করতাম, তবে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তবে কি হতো বলো তো?
এইভাবে ইডিয়টদের মতো কে এত রাতে বাইরে চলে আসে? মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আরবি মুখ ফুলিয়ে বলে, আপনি না মাত্রই বললেন আমি ইন্টেলিজেন্ট গার্ল। বলেছিলাম। আচ্ছা, ভুলে যাও সে কথা। তুমি হলে বোকা, আমার অতি প্রিয় একটা বোকা ফুল, যার নাম দিয়েছি আমি কাঠগোলাপ। আরবির ঠোঁটে হাসি ফুটে উঠল। কেন যেন জায়ানের মুখে যতবার ওকে কাঠগোলাপ বলতে শুনে আরবি মনটা খুশিতে জন্ম নিয়ে ওঠে। আরবি ধীর আওয়াজে বলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করি। জায়ান আরবির বাম হাতটা ধরে আছে, সেখানে অনামিকা আঙ্গুলে ওর পরিয়ে দেওয়া আংটিটা আলতো স্পর্শে দেখছে। আরবির প্রশ্নে ছোট্ট কণ্ঠে বলল, হুম, আচ্ছা, হুম, একটা কেন? তুমি হাজারটা প্রশ্ন করো। ইউ ডোন্ট নিড পারমিশন। আরবি থেমে থেমে বলল, আপনি আমাকে কাঠগোলাপ কেন ডাকেন, এটা জানতে পারি? জান আরবির দিকে গভীর চোখে তাকালো। আরবি চমকে উঠল, ভরকে গেল। এলোমেলো হলো দৃষ্টি। লোকটার দৃষ্টির প্রখরতা সহ্য করা যায় না। দেহ মন কেমন শিরশির করে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায় হু হু করে। জান মুচকি হাসলেও আরবির অবস্থা দেখে বলল, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে? আরবি জায়ানের কথায় ওদের প্রথম দেখা হওয়ার দিনটা স্মরণ করলো। সেই বৃষ্টিমুখর দিন, আরবির জ্যামের কারণে ইন্টারভিউ দিতে লেট হয়ে যাওয়া। তারপর হঠাৎ করে জায়ানের আগমন। ওকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজে আঘাত পেয়ে যায়। তারপর পার্কে কাটানো সেই মুহূর্তটা, কাঠগোলাপ গাছের নিচে প্রথমবার জায়ানের চোখে চোখ পড়া, লোকটা চলে যাওয়ার পর মনের মাঝে থেকে যাওয়া কিছু অজানা অনুভূতি, সবটা ভাবতেই আরবির ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল, যা দেখে জায়ানও হাসলো। হালকা আওয়াজে বলল, সেই পার্কে কাঠগোলাপ গাছের নিচে কাটানো মুহূর্তটুকু আমি কোনোদিনও ভুলব না আরবি। দমকা হাওয়ার তালে তালে যখন গাছের মাঝে থোকায় থোকায় থাকা কাঠগোলাপগুলো ঝরে পড়ছিল তোমার উপর, তখন প্রথমবার আমার হৃৎপিণ্ড অন্যরকম কিছু অনুভব করেছিল। তোমাকে দেখে মনে হয়েছিল ওই কাঠগোলাপ ফুলগুলোর মতোই তুমি আরেকটা ফুল, স্নিগ্ধ কোমল সুন্দর একটা ফুল। তাই তো তোমার নাম আমি ভালোবেসে দিয়েছি কাঠগোলাপ। আরবির চোখ ভরে উঠল, অথচ ও ঠোঁটে হাসির ছাপ। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জান আরবির গালে দুহাত রাখলো, তারপর আরবির কপালের সাথেই নিজের কপাল ঠেকালো। আরবি আবেশে চোখ বন্ধ করে নিল, অনুভব করতে লাগলো জানকে, যে আস্তে আস্তে নিজের আধিপত্য বিস্তার করছে ওর মনের মাঝে। জান নিজে পুরুষালী নিঃস্বার্থ কণ্ঠে বলে উঠল, কাঠগোলাপের হলুদ ছোঁয়ায় আমি খুঁজে পাই তোমায়। কাঠগোলাপের সাদার মায়ায় লেপ্টে রয়েছ তুমি। কাঠগোলাপের প্রত্যেকটা পাপড়ি মনে হয় যেন প্রত্যেকটা তোমার নামের অক্ষর। কাঠগোলাপের মুক্ত সুভাষে আমি অনুভব করি তোমাকে। কাঠগোলাপের স্নিগ্ধ চেহারায় তোমার মুখ ভেসে ওঠে। তুমি যখন কানের পাশে কাঠগোলাপ ফুল জড়িয়ে থাকো, এই তো তখন মনে হয় মৃত্যু আমার খুব সন্নিকটে। তাই তো এত ভালোবাসি আমি তোমাকে। মনোমুগ্ধকর একটা সকাল শুরু হলো আরাবির। বেশ ফুরফুরে মেজাজে আছে ও, লাবণ্যময় লাগছে আরাবিকে। মেয়ের হাসি খুশি চেহারা দেখে জিহাদ সাহেব আর লিপি বেগমও বেশ খুশি। আজ আরাবি সুন্দর একটা বেবি পিঙ্ক রঙের সালোয়ার কামিজ পরেছে, হালকা সেজেছেও মেয়েটা। উদ্দেশ্য আজ অফিসে যাবে। জায়ান বলেছে ওকে বিয়ের আগ পর্যন্ত অফিসে যেতে, এরপর বিয়ের পরেও যদি ও অফিস করতে চায় সমস্যা নেই জায়ানের, সম্পূর্ণটা ওর মতামত। এখনও জোর করতো না, তবে শুধু আরাবিকে প্রতিদিন দেখতে পাবে, ঠিক এই কারণেই জায়ান আরাবিকে অফিসে যেতে বলেছে। ফাহিম এসে আরাবিকে তৈরি দেখে বলে ওঠে, কিরে কোথায় যাচ্ছিস? আরাবি জুস খেতে খেতে বলল। হ্যাঁ অফিস যাচ্ছি। কেন? ফাহিম ভেবেছিল আরাবি আর অফিসে যাবে না, তাই এমন প্রশ্ন করেছিল। তবে এখন যখন যাচ্ছে এতে আপত্তি নেই ফাহিমেরও। বলে, দ্রুত নাস্তা কর, তোকে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। আচ্ছা। নাস্তা সেরে ফাহিম আর আরাবি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আরাবিকে অফিসের সামনে নামিয়ে দিয়ে ফাহিম চলে গেল। আরাবি অফিসে আসলো, দূর থেকে ওকে দেখে ছুটে আসলো আলিফা। এসে আরাবিকে জাপটে ধরলো, খুশিতে বাকবাকম হয়ে বলতে লাগলো, আমি জানতাম এমনটাই হবে। তোকে জায়ান স্যার এত সহজে ছাড়বেই না। অবশেষে দেখ, আমার ধারণাটাই সঠিক হলো। আরাবি বেশ অবাক হলো আলিফার কথায়, বলল, তুমি মানে? তুই কিভাবে মানে?
আলিফা আরাবিকে ছেড়ে সরে দাঁড়ালো, হেসে বলল, আমায় ইফতি স্যার বলেছে। আর তাছাড়া আমার আগেই সন্দেহ হয়েছিল যে জায়ান স্যার তোকে পছন্দ করে। ওই যে ওই দিন স্টোর রুমে তুই অসুস্থ হয়ে পড়লি না, জায়ান স্যার তো যেন পাগল হয়ে গিয়েছিল তোকে ওই অবস্থায় দেখে। কি পাগলামিটাই না করেছিল। এতেই আমার সন্দেহ হয়েছিল জায়ান স্যার তোকে পছন্দ করে। তবে ইফতি স্যার থেকে জানতে পারলাম জায়ান স্যার তোকে প্রচণ্ড ভালোবাসে। আরাবি আলিফার কথাই লজ্জা পেল। আলিফা দুষ্ট হেসে বলে, ইস, লজ্জা পাচ্ছে দেখি আমাদের আরাবি। লজ্জা পেলে তোকে অনেক মায়াবী লাগে। জায়ান স্যার দেখলে পুরো পাগল হয়ে যাবে। আরাবি মুখ ফসকে বলে ফেলল, সে এমনিতেই পাগল, কি সব বলে আমাকে। লজ্জায় আমি মাথা উঠাতে পারি না। কথাটা বলে যেন নিজেই ফেসে গেল আরাবি। আলিফা আরাবিকে খোঁচাখুচি করতে লাগলো। এই আরাবি বল না, কি বলে জায়ান স্যার তোকে? বল না, কি রে? আরে লজ্জা পাচ্ছিস কেন? আমি তো অনেক রোমান্টিক স্যার, তাই না? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে। আহা, আমার যে কবে বিয়েটা হবে, আমিও যে কবে তোর মতো একটা জায়ান পাবো। জায়ান স্যারের আশা বাদ দিয়ে দাও। আপাতত নিজের ইফতি স্যারকে আগে সামলাও। আর অন্য মানুষের রোমান্টিক কথাবার্তা শোনা পাপ। চলো, আমি তোমাকে স্পেশালভাবে রোমান্টিক কথাবার্তা কাকে বলে শোনাচ্ছি। এই বলে ইফতি খপ করে আলিফার হাত চেপে ধরল। আলিফা তৎক্ষণাৎ এমন করায় চমকে উঠল। পরক্ষণে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেই চেঁচিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি যাব না, ছাড়ুন। ইফতি টেনে নিয়ে যেতে যেতে বলছে, ছাড়বো কেন? রোমান্স সম্পর্কে জানবে না? এবার আরাবির দিকে তাকিয়ে বলে, ভাবি, একটু ম্যানেজ করে নিন। আমি আপনার বান্ধবীকে নিয়ে যাচ্ছি। সমস্যা নেই, ভাইয়া একটু পরেই আসছে। আলিফাকে নিয়ে ইফতি চলে গেল। এদিকে ইফতির কথায় আরাবি থম মেরে রইল। একে তো ওকে হঠাৎ করে ভাবি টাকায় মুখ ধুকপুক করছে, তার উপর এভাবে ওকে লজ্জা দিল। জান আসছে এটা ওকে জানিয়ে দিয়ে কি বোঝালো, তা নিয়ে আর ভাবলো না আরাবি। তবে এটুকু বুঝতে পেরেছে আলিফা আর ইফতির মাঝে সামথিং সামথিং চলছে। আরাবি নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছু কাজ বাকি আছে, তা এখন বসে বসে করবে আরাবি। অফিসে দু একজন ছাড়া কেউ আসেনি, আর যারা এসেছে সবাই ক্যান্টিনে। অফিস আওয়ার শুরু হতে এখনো 20 মিনিট বাকি। এক মনে কাজ করতে লাগলো আরাবি। অনেকটা সময় কেটে গেল এভাবেই। তারপর কাজের ফাঁকে হঠাৎ কিছু কথায় আরাবির হাত জোড়া থেমে গেল। ওর পাশের ডেস্কে 3জন মেয়ে এসেছে। তারা 3জনের মাঝে কথা বলা বলি করছে। তাদের মাঝে একজন বলছে, সাথের মেয়েটা শুনে অবাক হয়ে বলে, কি বলছিস? হঠাৎ করে কিভাবে মানে? অপর মেয়েটা বলে, আরে কিসের হঠাৎ করে? স্যারের গার্লফ্রেন্ড আছে না, আহানা ম্যাম, তার সাথেই হবে। এটা তো আমরা সবাই জানি। যাক, খবরটা শুনে খুশি হলাম। আরো নানান কথা বলতে লাগলো তারা। এদিকে তাদের কথোপকথন সম্পূর্ণটাই শুনেছে আরাবি। কেমন যেন ঝিম মেরে বসে রইল কতক্ষণ। এসব কি শুনছে সে? জানের প্রেমিকা আছে, সে অন্য কাউকে ভালোবাসে। তবে যে লোকটা প্রতিনিয়ত ওকে বলে যে সে ওকে ভালোবাসে, কিন্তু এখন আবার কি শুনছে এসব? আরবি মাথা দোলালো। না, এসব মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। অন্যদের কথায় কান দিবে না আরাবি। জানের মুখ থেকে সব শুনবে। জান যা বলবে সেটাই আরাবি মেনে নেবে। অচেনা অজানা মানুষদের জন্য নিজের হবু বরকে সন্দেহ করা একদম ঠিক না। আরবি আর ওই মেয়েদের কথায় কান দিল না, চুপচাপ নিজের কাছে মন দিল। মিনিট 5 পর জানকে দেখা গেল। সে মাত্রই অফিসে এসেছে। জানকে দেখে সবাই শুভ সকাল জানালো। আরবিও বাদ যায়নি, তবে তাকায়নি জায়ানের দিকে। এদিকে জায়ান ভ্রুকুচকে আরবিকে দেখছে, কিন্তু কিচ্ছু না বলেই নিজের অফিস রুমে চলে গেল। এর কিছুক্ষণ পরেই আরবির ল্যান্ডলাইনে ফোন করলো জায়ান। আরবি হ্যালো বলতেই জায়ান বলে ওঠে, দ্রুত আমার কাছে এসো, 5 মিনিটে আমার কাছে আসা চাই। এটা বলেই ফোনটা রেখে দিল জায়ান। এদিকে আরবি ছোট মুখ করে ধীর পায়ে চলে এলো জায়ানের অফিস রুমের সামনে। মে আই কাম ইন স্যার? ইয়েস। আরবি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই সম্মুখে জানকে দেখে ভরকে গেল আরবি। লোকটা এইভাবে ভূতের মতো সামনে এসে দাঁড়াবে ভাবিনি একদম। বড্ড ভয় পেয়েছে মেয়েটা।
এদিকে আরবের ভীত মুখশ্রী দেখে মৃদু হাসলো জায়ান। তারপর দরজাটা হাত বাড়িয়ে ভালোভাবে লক করে দিল। এরপর দু হাত বুকের মাঝে আড়াআড়িভাবে ভাঁজ করে রেখে গম্ভীর স্বরে বলে ওঠে। কি সমস্যা তোমার? আরবি এদিক সেদিক নজর ঘুরিয়ে বলল। কি সমস্যা? কোনো সমস্যা স্যার? আরাবি, আমার চোখের দিকে তাকাও। জায়ানের শীতল কণ্ঠস্বর কানে আসতেই মৃদু নড়ে উঠল আরবি। তবু তাকালো না জায়ানের দিকে। জায়ান আবার বলল। তখন আমাকে ইগনোর করলে কেন? আমার দিকে তাকালে না কেন? কি হয়েছে? এইবারও চুপ রইল আরবি। তবে জায়ান যে এত ধৈর্য ধরার মানুষ না। জায়ান আরবির হাতটা ধরে এক টানে ওকে নিজের বক্ষস্থলে এনে চেপে ধরল। ঠিক প্রথমবার জায়ানের এতটা কাছে এসে যেন আরবির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হৃদস্পন্দন বেড়েই দ্বিগুণ হলো। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। এসব কি করছে লোকটা? এভাবে কাছে কেন আসছে? আরবি জায়ানের বুকে হাত থেকে ওকে সরানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু আরবের মতো অতটুকু বিড়াল ছাড়া শরীর নিয়ে কি ও জায়ানের দানবীয় দেহটাকে সরাতে পারবে? একদমই না। তাই কতক্ষণ ধাস্তাধস্তি করে থেমে গেল আরবি। সে ক্লান্ত হয়ে গিয়েছে। এমন লোহার শরীরে লোকটার সাথে কি সে পারে? আরবিকে থেমে যেতে দেখে বাঁকা হাসল জায়ান। ভ্রু উঁচু করে বলে ওঠে। কি শক্তি শেষ? এই শরীর নিয়ে আসো আমার সাথে ধস্তাধস্তি করতে? জায়ান আরবিকে এবার আরো গভীরভাবে জড়িয়ে ধরল। ঠাটিয়ে চোখ বন্ধ করে নিল আরবি। শক্ত হয়ে লেপটে রইল জায়ানের বুকের মাঝে। জায়ান আরবি চুলের ভাঁজে মুখ গুজল। গভীর এক নিঃশ্বাস টেনে নিয়ে বলল। I am going crazy for you, Arabi. I want to hold you like this for the rest of my life. থামল জায়ান। ঘন ঘন নিঃশ্বাস টেনে নিল কিছুক্ষণ। হতপর বলল। চুলে কি দাও আরাবি? এত সুন্দর ঘ্রাণ কেন? আর তোমার শরীর থেকে অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। আর তুমি কি খাও বলো তো? শরীরটা একদম তুলোর মতো নরম। ঠিকঠাক ধরার সাইজটুকুও করতে পারছি না। যদি ব্যথা পাও। এদিকে আরবি লজ্জায় যেন মরে যাচ্ছে। ঠিক কোন লোকের পাল্লায় পড়লো? এত ঠোঁট কাটা মানুষ হয়? এই লোককে দেখে জীবনেও কেউ ভাবতেই পারবে না এই লোক এত অসভ্য। চিন্তাভাবনা মাথায় নিয়ে ঘুরে। এদিকে জায়ান এইবার আরবের কানের কাছে মুখ আনলো। ফিসফিসিয়ে বলল। আরাবি, I wanna kiss you. তোমার ঠোঁট জোড়া এত আকর্ষণীয় কেন? স্ট্রবেরির মতো লাগে, ইউ নো। I love strawberries. আরবি জায়ানের এইসব লাগাম ছাড়া কথাবার্তার টর্চার আর সহ্য করতেই পারল না। লজ্জা থেকে বাঁচার জন্য মেয়েটা লজ্জা দেওয়ার ব্যক্তির বক্ষপিঞ্জরে নিজেকে লুকিয়ে নিল। লজ্জা মাখা কণ্ঠে বলল। চুপ করুন, আমাকে এভাবে আর লজ্জা দেবেন না প্লিজ। এদিকে আরবের কান দিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে জায়ান। পরপর ও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আরবিকে গভীরভাবে জড়িয়ে ধরে নিজের বক্ষপিঞ্জরায় ভালোভাবে লুকিয়ে নেয়। কারণ তার কাঠগোলাপের যে বড্ড লজ্জা। আর সেই লজ্জা লুকাতেই মেয়েটা ওর বুকে আশ্রয় নিয়েছে। এই সুযোগ কিভাবে হাতছাড়া করবে জায়ান? করবে না, একদম করবে না। শুনুন, ছাড়ুন না আমাকে, আমার কাজ পেন্ডিং আছে অনেক। মিহি কণ্ঠস্বর আরবি। জায়ান বোধহয় খুব বিরক্ত হলো। কপাল কুঁচকে সে বলে। যখনই কাছে আসি তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর মুখে একটাই বাক্য, ছাড়ুন। এইটা না বলে, এই যে শুনছেন, আমাকে একটু জড়িয়ে ধরুন, এটাও তো বলতে পারো। তা তো বলবে না কোনোদিনও। জায়ান ছেড়ে দিল আরবিকে। আরবি যেন হাঁপ ছেড়ে বাঁচল। জায়ান চুলে হাত বুলিয়ে ব্যাগ ব্রাশ করতে করতে বলল। এখন যা দূরে যাওয়ার আর লুকিয়ে থাকার থেকে নাও। বিয়ের পর আমি এক চুল পরিমাণও ছাড় দিব না। আর যখন আমার বেশ আমার স্পর্শ তোমার শরীরে ছুঁয়ে দেবে, তখন কি করবে তুমি কাঠগোলাপ? শুভ্র কাঠগোলাপ থেকে কি লাল কাঠগোলাপে পরিণত হবে? অবশ্য আমি তোমাকে সবভাবেই ভালোবাসি। জায়ান দুপা এগিয়ে এলো আরবির কাছে। এদিকে লজ্জায় অস্থির আরবি জায়ানের এহেন লাগাম ছাড়া কথায়। এইবার জায়ানকে এইভাবে এগোতে দেখে মেয়েটা চোখ বড় বড় করে তাকালো। জায়ান ঠোঁট কামড়ে হেসে বলে। শোনো মেয়ে, আমি তোমাকে এভাবে সেভাবে সবভাবেই ভালোবাসি। আহ, এই কথাটা এত প্রশান্তি কেন? যতবার জায়ানের মুখে ভালোবাসি শব্দটা শুনতে পায় আরবি, ততবার হৃদস্পন্দন এত বেড়ে যায় কেন? কেন তো ভালো লাগে ওর? মন চায় সে জায়ানকে বলতে যে
শুনুন, আপনি সর্বদা আমার কানের কাছে ভালোবাসি ভালোবাসি বলতে থাকুন, তো আমার ভালো লাগে। কিন্তু লজ্জাবতী আরাবি সেটা মুখ ফুটে বলতেই পারবে না কোনোদিন। এত সাহস ওর মাঝে নেই। আরাবি কিছু বলে না। এতে এই লোকের এমন অবস্থা। আবার আরাবি এসব বললে লোকটা বোধহয় তার এই নির্লজ্জা সব কথাবার্তা 24 ঘন্টায় বলতে থাকবে। জান হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। ফাইলগুলো খুলে চেক করতে করতে গম্ভীর স্বরে বলল, এক কাপ কফি খেতে পারবো ম্যাম? কিভাবে গম্ভীর হয়ে ওর কাছে কফি চাইছে মানুষটা, আবার ম্যাম বলে সম্বোধন করছে। না চাইতেও হেসে ফেলল আরাবি। মৃদু হাসির শব্দে জান পাশ ফিরে তাকায়। প্রিয়তমার ওই মায়াবী হাস্যজ্জ্বল মুখশ্রী দেখতে পেয়ে ও দৃষ্টি সেখানেই থমকে যায়। জান মুগ্ধ হয়ে দেখে সেই হাসি। দেখতে থাকে এবং দেখতেই থাকে। এই দেখা যেন কোনো শেষ নেই। এদিকে হাসি থামতেই আরবি আর চোখে তাকায় জায়নের দিকে। জায়নের সেই মুগ্ধ দৃষ্টি দেখে লাজুক হাসি ফুটে উঠল আরবির ঠোঁটের কোণে। কানের পিঠে চুল গুজে মেয়েটা চুপচাপ কফি বানাতেই চলে গেল। জায়ন সবসময় ব্ল্যাক কফি খায়। এতদিন এটাই বানিয়েছে আরবি। আজ ভাবলেও লোকটাকে একটু জ্বালানো যাক। সেও তো আরবিকে জ্বালায়। আরবি দুধ, কফি আর নিজের ইচ্ছে মতো চিনি দিয়ে কফি বানিয়ে নিল। তারপর সেটা নিয়ে দিল জানকে। এদিকে জান ভ্রু কুচকে একটা ফাইল দেখছে। আরবি বলল, আপনার কফি। জান হাত পাতল। আরবি কফিটা দিল। জান বলল, থ্যাঙ্কস ফর দ্য কফি। এখন আমি যাই? কেন? ও মা, আমি কি এখানেই থাকবো নাকি? লোকে কি বলবে? তাছাড়া কাজ আছে না আমার? আমি কি শুধু শুধু অফিসে এসেছি? জান ভ্রু উঁচু করে তাকায় আরবির দিকে। বলে ওঠে, শুধু শুধু এসেছো কে বলেছে? এই যে আমার সামনে তুমি বসে থাকো, তোমাকে দু চোখ ভরে দেখতে পাবো আমি, আর আমার হৃদয় শীতল হবে এতে। এটার থেকে বড় কাজ কি হতে পারে তোমার? এটাকে বলে স্বামী সেবা, বুঝলে? স্বামী যা বলে শুনতে হয়। আরবি মিনমিন করে বলে, এখনো আপনি আমার স্বামী হন নাই। জান চেয়ারে হালান দিয়ে বসলো। বাঁকা হেসে বলে, হতে কতক্ষণ? হাফ লাইসেন্স কিন্তু পেয়ে গেছি আমি। আমি চাইলেই এক্ষুনি তোমায় বিয়ে করে নিতে পারি। ডু ইউ ওয়ান্না সি দ্যাট? আরবি ভরকে গেল। এই লোককে দিয়ে বিশ্বাস নেই। আরবি তড়িঘড়ি করে বলে, তার কোনো দরকার নেই। ধৈর্য ধরুন, সবুরে মেওয়া ফলে। বাট আই ওয়ান্না ইট দ্যাট মামা রাইট নাও। আরবি জানে অগচরে মুখ ভেঙচি কাটলো। বিড়বিড় করে বলল, এর মতো এত অধৈর্য আর অসভ্য ব্যক্তি আমি আমার জীবনে দেখিনি। কিন্তু জান তো তা শুনে ফেলল। আর দেখেও ফেলেছে আরবি ওকে ভেঙচি কেটেছে। জান মুচকে এসে বলে, ভেঙচি কাটছো আমাকে? তোমার সাহস তো কম না। আর হ্যাঁ, আমি অধৈর্য লোক, সেটা মেনে নিলাম। তবে তুমি আমাকে যেই কারণে অসভ্য বলছো, এটা কিন্তু একদম উচিত না, বলো? আমি রোমান্টিক কথা বলি তোমার সাথে, কত মেয়েরা এসবের জন্য পাগল, আর তুমি আমাকে অসভ্য উপাধি দিয়ে দিলে। জান এবার কফিতে চুমুক দিল। আর আরবি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে জানের দিকে। জান ঠিক কি রিয়াকশন দেয়, কিন্তু আরবিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অবাক করে দিয়ে জান অনায়াসেই পুরো কফিটা শেষ করে নিল। একেবারেই স্বাভাবিক মুখশ্রী তার। আরবি পিটপিট টানে তাকিয়ে জানের দিকে। এদিকে জান সম্পূর্ণ কফিটা শেষ করলো কোনো ভূমিকা ছাড়াই। তারপর ধরাম করে উঠে দাঁড়ালো। টেবিলের উপর হাত রেখে সেখান থেকেই আরবির দিকে ঝুঁকলো জায়ান। চমকে উঠে আরবি ওর হাত দুটো একত্রে বুকের কাছে মুষ্টিবদ্ধ করে নিল। বার কয়েক পলক ঝাপটে তাকিয়ে রইল জায়ানের দিকে। জায়ান ফু দিল আরবির চোখে মুখে। শিরশির করে উঠল আরবির শরীর। চোখ বন্ধ করে নিল। জায়ান আরবির ওষ্ঠজোড়ার দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে, এই এতটুকু মিষ্টিতে আমার কিচ্ছু হবে না। তুই যখন আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য ডেসপারেট হয়ে পড়েছিলে, তাহলে নিজের ব্যক্তিগত সম্বল থেকে কেন খাওয়ালে না? ওই মিষ্টির কাছে যে পৃথিবীর সব মিষ্টি হার মানায়। আরবি পিটপিট করে চোখ খুলো। জানের কথার মানে মেয়েটা বুঝতে পারিনি। জিজ্ঞাসা সূচক কণ্ঠে বললেও, কোন মিষ্টির কথা বলছেন আপনি? জান গলা খাকারি দিল। এই মেয়ের মাথায় যে কথাটা ঢোকেনি তা বুঝেছে ও। জান চেয়ারে বসে পড়ল। গম্ভীর কণ্ঠে বলে, আমি কোন মিষ্টির কথা বলছি সেটা তোমার এই ছোট্ট ব্রেন বুঝতে পারবে না। বিয়ের পর আমার কাছে ক্লাস করবে তুমি, হাতে কলমে বুঝিয়ে দেবো, তাও স্পেশালভাবে বুঝাবো। আরবি কিছুক্ষণ সময় নিয়ে ভাবলো। মস্তিষ্কে জোর খাটাতেই এবার জায়ানের ইঙ্গিত বুঝতে পারলো মেয়েটা। চোখ বড় বড় করে তাকালো জায়ানের দিকে। লজ্জায় ওর সামনে মুখশ্রীতে লালাব আভা ছড়িয়ে পড়েছে।
নাক মুখ কুঁচকে নিয়ে বলল, আপনি চরম নির্লজ্জ একটা লোক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কমপ্লিমেন্ট, বাট এটা আমার জানার কথা যে আমি নির্লজ্জ। নতুন কিছু বলো। অসভ্য। অ্যাগেইন থ্যাঙ্কস। আরাবি এইবার হেসে ফেলল, হাসলেও জায়ানও। কিছুক্ষণ এইভাবে খুনসুটিতে কাটলো দুজনে। আরাবিরও বেশ ভালো লাগলো জায়ানের সাথে এইভাবে একান্তে কিছু সময় কাটিয়ে। কিন্তু জায়ান কথার মাঝে খেয়াল করেছে আরাবি কিছু বলার জন্য উসখুস করছে। বলতে যেও বলতে পারছে না মেয়েটা, কেমন যেন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সবটাই লক্ষ্য করেছে জায়ান, তাই নিজেই আগ বাড়িয়ে প্রশ্ন করল, তুমি কি আমাকে কিছু বলতে চাও আরবি? বলতে চাইলেই নির্দ্বিধায় আমাকে বলে ফেলো। এত দ্বিধাবোধ করছো কেন? আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো আরবি। তুমি যদি এত জড়তা নিয়ে থাকো তবে আমি তোমার সাথে কথা বলবো কিভাবে? আমাকে নিজের মনে করো আরবি, আমি তোমার। আমাকে এমনভাবে নিজের মনে করো তোমার মনের সব অব্যক্ত কথাগুলো কোনো জড়তাবিহীন বলতে পারবে। টেক ইট ইজি। জানের কথায় আরাবি যেন সাহস পেল। ঠিকই তো বলেছে লোকটা। এই তো আর কিছুদিন, তারপরেই ওর সামনে দাঁড়ানো মানুষটা ওর একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে যাবে, যার সাথে ওর বাকিটা জীবন কাটাতে হবে, যার সাথে ওর সব কিছু ভাগাভাগি করতে হবে। স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। সেই মানুষটার কাছে এত জড়তা রাখলে তো চলে না। না, এভাবে হবে না। ওকে জড়তা কাটিয়ে উঠতে হবে, সহজ হতে হবে মানুষটার সাথে। আরবি দীর্ঘশ্বাস ফেলে মনের কথাটাই বলল, আপনি মানে আহানাটা কে? আমি কি জানতে পারি? আরবির হঠাৎ আহানের কথা জিজ্ঞেস করায় একটু অবাক হলো জায়ান। হঠাৎ করে এই আহানের কথা জিজ্ঞেস করছে কেন মেয়েটা? আর আহানার কথা জানলই বা কিভাবে? জায়ান ঠান্ডা স্বরে বলল, তুমি আহানার কথা জানলে কিভাবে? আরবির বুক ধুকপুক করছে। মানুষটা কি রেগে গেল? কিন্তু ও তো সেভাবে প্রশ্নটা করেনি, শুধু একটু কৌতূহল জমেছিল ওর মনে, তাই তো জিজ্ঞেস করলো। আপনি কি রাগ করছেন? আহানার কথা কিভাবে জানলে তুমি? জায়ানের দৃঢ় কণ্ঠস্বর। সে একই প্রশ্ন আবার করলো। আরবি ভাবলো জায়ান বোধহয় সত্যি রাগ করেছে। ও ভয়ার্থ কণ্ঠে বলল, সকালে অফিসে আসার পর কিছু মেয়েকে বলাবলি করতে শুনেছিলাম। তারা বলছিল বাগদানের কথাটা জেনে গিয়েছে, তবে সেটা যে আমার সাথে হয়েছে তা হয়তো জানে না। তারা বলছিল আহানা নাকি আপনার গার্লফ্রেন্ড। এটুকু বলে থেমে গেল আরবি। জায়ান শক্ত কণ্ঠে বলে, থামলে কেন? আরবি কাপা স্বরে বাকিটা বলল। তাই তারা ভেবে নিয়েছে আহানার সাথেই আপনার বাগদান হয়েছে। জায়ানের রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। হাত দুটো মুষ্টিমেয় করে নিল। এসব ফাউল কথাবার্তা জায়ান সহ্য করতে পারে না, একদম পারে না। আর আজ তো এসবের লিমিট ছাড়িয়ে গেছে। জায়ান আরবির হাতের কবজি চেপে ধরল, শক্ত কণ্ঠে বলল। চলো আমার সাথে। আরবি কিছু বলতে নিবে জায়ান রাগী চোখে আরবির দিকে তাকালো, দাঁতের দাঁত চেপে বলে, ডোন্ট সে আ ওয়ার্ড। আর হ্যাঁ, কারা এইসব কথা বলেছিল আমায় দেখিয়ে দেবে। ওদের এই অফিসে থাকার কোনো দরকার নেই। কাজ বাদ দিয়ে যারা এইসব বেহুদা কথাবার্তা নিয়ে পড়ে থাকে তাদের আমি ঘৃণা করি। চলো। শুনুন প্লিজ, এমন করবেন না। তাদের কথা আমি বিশ্বাস করিনি, একদম করিনি। শুধু একটু কৌতূহল জেগেছিল তাই প্রশ্ন করেছিলাম। প্লিজ তাদের চাকরি থেকে বের করবেন না। আমি আপনাকে প্রচণ্ড বিশ্বাস করি। জায়ান থেমে গেল। আরবিওকে বিশ্বাস করে কথা শুনে কেমন যেন রাগটা আপনা আপনি কমে আসলো। জায়ান চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। তারপর আরবির দিকে ঘুরে দাঁড়ালো। আরবি দুগালে হাত রেখে কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি। আর শুনে রাখো মেয়ে, এই সাফওয়ান জায়ান শাখওয়াত এক নারীতেই আসক্ত। তার হৃদয়ের ভালোবাসার প্রথম নারীও তুমি, আর শেষ নারীও তুমি। বুঝেছো? জানের কথাগুলো কেমন ঝংকার তুলে দিল আরবি হৃদয়। মুগ্ধ চোখে ওর সামনে দাঁড়ানো সুদর্শন মানুষটার দিকে তাকিয়ে রইল। হাতে টান পড়ায় ঘোর কাটে আরবি। জান আরবিকে অফিস রুমের বাহিরে নিয়ে আসলো। জানকে এইভাবে আরবির হাত ধরায় সবাই অবাক হয়ে দেখছে দুজনকে। আরবি অস্বস্তিতে পড়ে গেল এইভাবে সবাই তাকানোতে। ধীরাও যে বলে উঠল, কি করছেন? হাতটা ছাড়ুন। সবাই কিভাবে তাকিয়ে আছে। জান সেসবে কোনো পাত্তাই দিল না। অফিসের মাঝে এসে এবার আরবিকে এক পাশ হতে জড়িয়ে ধরল। সবার দিকে কঠিন চোখে তাকিয়ে শক্ত এবং দৃঢ় কণ্ঠে বলে উঠল, মিট মাই ফিয়ন্সে মিস আরবি মৃধা, সাফওয়ান জায়ান শাখওয়াতের বাগদত্তাও।
আমার স্ত্রী হওয়ার যোগ্যতা এই মেয়ে ছাড়া দুনিয়ার আর কোনো মেয়ের নেই। আর যারা আমার নামে মিথ্যে প্রচারণা করে বেড়ায় তাদের এইটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমি দ্বিতীয়বার কাউকে সুযোগ দিব না। সো বি কেয়ারফুল নেক্সট টাইম। কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল। এরপরেই করতালির মাধ্যমে সবাই জায়ান আর আরবিকে অভিনন্দন জানালো। তবে যারা হিংসুটি তারা আড়ালে আরবিকে মন্দ কথা বলতেও পিছু পা হয়নি। এদিকে ইফতি, আরবি আর নিহান সাহেবও বেশ খুশি হলেন জায়ানের এই কর্মকাণ্ডে। আহানা আমার প্রেমিকা, এই কথা অফিসে কে ছড়িয়েছে? প্রচণ্ড রাগের সাথে চিৎকার করে কথাগুলো বলল জায়ান। অফিসে যেটুকু সময় ছিল আরবির কারণে শান্ত থেকেছে জায়ান, কিন্তু অফিস থেকে ফেরা মাত্রই মনের মাঝে দমিয়ে রাখা রাগটা যেন এখন জোয়ালামুখীর মতো টকবগিয়ে উঠেছে। এদিকে অকস্মাৎ জায়ানের এহেন গর্জনে বাড়ির প্রতিটা মানুষ যেন চমকে উঠেছে। জায়ানের দিকে তাকাতেই পরক্ষণে ওর শক্ত চোয়াল আর লাল হয়ে যাওয়া চোখ জোড়া দেখেই ভয় কুঁকড়ে ওঠে। আরবির সাথে দেখা হওয়ার পর জায়ান অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল, রাগ দেখাতো না সচরাচর, কিন্তু আজ আবার জায়ানকে এত ভয়ঙ্করভাবে রাখতে দেখে সবাই যেন অস্থির হয়ে উঠেছে। জায়ান আবারও গর্জে উঠল। সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াও। আমার নামে এইসব মিথ্যা প্রচারণা করার সাহস কিভাবে পেলে সে? আচ্ছা, নিহান সাহেব কিছুই বলছে না, চুপচাপ সব দেখছে। তার বেশ ভালোই লাগছে। কাজটা যে সুহানা করেছে তা তিনি বেশ ভালোভাবেই জানেন, তাই তো চুপ করে আছেন। দেখা যাক এখন ওই মহিলা কি করে। এদিকে জায়ানের এক একটা বাক্যে সুহানার আত্মা লাফাচ্ছে। এই মিথ্যে কথাটা সে নিজেই রটিয়েছে, কিন্তু জায়ান যে অফিস থেকে সব শুনে বাড়িতে এসে তাণ্ডব করবে সেটা বুঝতে পারিনি। কিন্তু এখন কিচ্ছু করার নেই, জায়ানকে শান্ত করতে হবে। কারণ জায়ান যদি নিজ উদ্যোগে এইটার তদন্ত করে তবে সেটা ওর জন্য ভালো হবে না। সোহানা শুকনো ঢোক গেলেন, পরপর নিজেকে পাল্টে নিলেন মুহূর্তেই। মুখে অসহ্যের ছাপ আনলেন মিথ্যে মিথ্যে। তিনি ডাইনিং টেবিলের কাছেই ছিলেন। কোনো রকমে সবার অগোচরে একটা গ্লাস থেকে আঙুলে করে একটু পানি চোখে দিলেন। তারপর দ্রুত কদমে চলে আসলেন জায়ানের কাছে। একা কান্না করতে করতে তিনি বললেন, আসলে জায়ান বাবা, আমার অনেক ইচ্ছে ছিল আহানার সাথে তোমার বিয়ে দেওয়ার। তাই আমি এই কথাটা হয়তো কোনোদিন ভুলে অফিসের লোকেদের সামনে বলে ফেলেছিলাম, আর তারা সেটাই ধরে নিয়েছে। কিন্তু বিশ্বাস করো বাবা, সেটা অনেক আগের ঘটনা। তুমি তো এখন নিজেই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছো, তাই আমি আহানা আর তোমার বিয়ের ভাবনা বাদ দিয়ে দিয়েছি। আমি তো মা, বলো, মা হয়ে কি ছেলের জন্য এতটুকু ভাবা আমার অপরাধ? জায়ান চুপ করে নিল, চোখ বন্ধ করে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে নিল। দীর্ঘশ্বাস ফেলে সুহানাকে এক পাশতে জড়িয়ে ধরল, অপর হাতে তার চোখের পানিগুলো মুছে দিল। কণ্ঠস্বর নরম করে বলল, না, কোনো অপরাধ না মম। আসলে এইসব কথা শুনে আজ আরবি একটু আপসেট হয়ে পড়েছিল, তাই আমি রেগে গিয়েছিলাম। আই এম সরি মম। সুহানা সাখাওয়াত নাকামো কণ্ঠে বলল, সরি কেন বলছো তুমি? সরি তো আমার বলা উচিত। আমার কারণে আরবি মা মন খারাপ করেছে, তুমি বললে আমি ওকেও সরি বলবো। জায়ান সুহানাকে সোফায় বসালো, ওনাকে এক গ্লাস পানি দিল জায়ান। তারপর বলল, তুমি আমার মা, এভাবে নিজেকে ছোট কেন করছো? মায়েদের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন থাকে, চাওয়া পাওয়া থাকে। তুমি তাই করেছো, এতে সরি বলার কিচ্ছু হয়নি। নাও ডোন্ট ক্রাই, ওকে? সুহানা সাখাওয়াত এইবার হাসলেন। জায়ান ওনার মাথায় হাত বুলিয়ে বলে, প্রিটি লেডিদের হাসলেই সুন্দর লাগে। জায়ান এবার উঠে দাঁড়ালো, এখন রুমে যাবে ও সে। ও বলল, আমি রুমে যাচ্ছি, খাবারটুকু রুমেই খাবো। আচ্ছা বাবা, তুমি যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। জায়ান নিজের রুমে চলে গেল। আস্তে আস্তে সবাই নিজেদের কাজে চলে গেল। এদিকে নিহান এসে দাঁড়ালো সুহানা সাখাওয়াতের সামনে, ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আর কত নিচে নামবে তুমি? বিন্দু পরিমাণ লজ্জাবোধ হয় না তোমার? আমার ছেলেটাকে তোমায় কত ভালোবাসে, বিশ্বাস করো। সুহানা কাঁদো কাঁদো মুখ করে বলে, এসব কি বলছো? জায়ান আর নূরকে কি আমি ভালোবাসি না? ওরা কি তোমার একার সন্তান? আমার সন্তান না তারা? ছোট থেকে ওদের আমি পেলে পুষে মানুষ করেছি। এতটুকু চাওয়া কি খুব অন্যায় ছিল নিহান? আমি কি এতটুকু প্রাপ্য না? এটা কি তুমি অস্বীকার করতে পারবে? ওদের কখনোই সতীনের সন্তান মনে করিনি, নিজের সন্তানের মতো মানুষ করেছি। এই পর্যায়ে থেমে গেলেন নিহান সাহেব। বারবার ঠিক এখানে এসেই তিনি থমকে যান, কারণ এটা সত্যি যে সোহানা জায়ান আর নূরকে ছোট থেকে পেলে পুষে এত বড় করেছেন। মায়ের কমতি অনুভব করতে দেয়নি। নিহান সাহেব শান্ত চোখে সোহানা সাখাওয়াতকে এক পলক দেখে নিয়ে চলে গেলেন। এদিকে নিহান সাহেব তো আর জানেন না
সোহানা কখনোই জায়ান আর নূরকে মন থেকে ভালোবাসেনি। সবটা লোক দেখানো ছিল আর নিজ স্বার্থে। সোহানা সাখাওয়াত শয়তানি হাসি হাসলেন, নিজ মনে মনে বললেন, নিহান, নিজেকে যতই চালাক ভাবো না কেন তুমি তুমি সেই বোকায় রয়ে গেলে। তোমাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আমার জানা আছে। তুমি কি ভেবেছো নিহান, জায়ান আর নূরকে আমি এমনি এমনি মায়ের মতো যত্ন করেছি আর এত বড় করেছি? আহা, একদম ভুল ধারণা তোমার। সুহানা নিজ স্বার্থ ছাড়া কোনো কিছু করে না, বুঝেছো? কিন্তু এখন শুধু একটাই সমস্যা, এই আরবিকে জায়ানের জীবন থেকে সরাতে হবে। জায়ানের বউ তো আহানাই হবে। আমাকে প্ল্যান সাজাতে হবে, কঠিন প্ল্যান করতে হবে, আমার ওর সাথে যোগাযোগ করতেই হবে। এদিকে দ্বিতীয় তলা থেকে সোহানা সাখাওয়াতকে দেখে তাচ্ছিল হাসলে নূর। বেদনাময় হাসি দিয়ে বলে ওঠে, যতই অভিনয় করো না কেন মিসেস সোহানা সাখাওয়াত, তুমি আমাদের মা কখনো হতে পারবে না। শুধু পাকাপোক্ত কোনো প্রমাণ পাচ্ছি না আমি, না হলে তোমার এই আসল রূপ আমি সবাইকে দেখিয়ে দিতাম। তোমার এই রূপের পিছনে কতটা কুৎসিত রূপ লুকিয়ে আছে। আমি কঠোর চেষ্টা করছি, শুধু একটা প্রমাণ পাই তাহলে আমি আর চুপ করে থাকবো না। আর একবার জায়ান ভাই আর আরাবি ভাবির বিয়েটা হয়ে যাক, এরপর আমি জায়ান ভাইকে সব বলে দেব। আমরা দুই ভাই বোন মিলে তোমাকে শাস্তি দেব আমাদের সাথে এসব মিথ্যে অভিনয় করার জন্য, আমাকে ফাহিমের থেকে এইভাবে দূরে রাখার জন্য। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। ভেবেছি তুমি অন্য মায়েদের মতো আমাকে শাসন করো, কিন্তু সেদিন শামীম আঙ্কেলের সাথে কথাগুলো না শুনলে তো আমি জানতেই পারতাম না তুমি ঠিক কী কারণে আমাদের এত আদর যত্ন করতে, সৎ না হয়েও। বাট এখন আমি সব জানি, তাই আর চুপ থাকবো না। নূর চলে গেল, কিন্তু বোকা নূর তো জানে না শুধু এটুকু পাপই সোহানা সাখাওয়াত করেনি। তিনি আরো গভীর জলের মাছ। তার মেয়েটা আদৌ কোনোদিন জানতে পারবে? রহস্য আর রহস্য চারিদিকে। এই রহস্যের সন্ধান জান অথবা নূর কি কোনোদিন জানতে পারবে? ভাই আসবো। নূর জায়ানে দরজায় নক করলো। মাত্রই গোসল নিয়ে বেরিয়েছে জায়ান। নূরের ডাকে দ্রুত টি শার্ট গায়ে জড়িয়ে নিল, তারপর গিয়ে দরজাটা খুলে দিল। নূরের হাতে খাবারের ট্রে। জায়ানকে দেখে নূর হাসল। জায়ান চুল মুছতে মুছতে বলে, তুমি কষ্ট করতে গেলে কেন? সার্ভেন্টদের দিয়ে পাঠালেই তো হতো। ট্রেটা টি টেবিলে রাখলো নূর, তারপর জায়ানের বিছানায় বসতে বসতে বলে, কেন, আমি আসলে কি কোনো সমস্যা হবে? না, সেটা না, তবে তুই তো নিজের স্টাডি নিয়ে ব্যস্ত। সেদিন তোর ভাবিকে দেখতে গেলাম, সেদিন নাকি তোর কোচিংয়ে এক্সাম ছিল, যেতে পারলি না তুই, তাই বললাম আর কি। নূর মলিন হাসি দিল। তা খেয়াল করলো জায়ান বোনের পাশে নিঃশব্দে বসে পড়ল। নূরের মাথায় আদরে স্পর্শ করে বলল, কি হয়েছে? এই মলিন হাসিটা দেওয়ার মানে কি? আহানের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? নূর জায়ানের বুকে মাথা রাখল। জায়ানও এক হাতে বোনকে আগলে নিল। বোনটা তার ভীষণ আদরের। হয়তো অন্য সব ভাইদের মতো জায়ান নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারে না, আবার ব্যস্ততার কারণে নূরকে সময় দিতেও পারে না। কিন্তু নূরকে ভীষণ ভালোবাসে জায়ান। নূর একবার যা চায় তা ওর বলার সাথে সাথেই এনে দেয় জায়ান, যাতে ওর বোনের মন খারাপ না হয়। কিন্তু আজ বোনের মুখে মলিনতা দেখে জায়ানের বুকটা কেমন বিষাদতায় ছেয়ে গেল। তাহলে কি ও ভাইয়ের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করতে পারছে না? জায়ান ধীর আওয়াজে বলে, কি হয়েছে? ভাইকে বলবি না? কিছু কি লাগবে তোর? আমাকে একবার বল তুই, দেখবি সাথে সাথে তোর হাতের কাছে এসে যাবে। নূর মনে মনে বলল, আমার যে একজনকেই চাই, ইহকালেও চাই, পরকালেও চাই। তাকে এনে দিতে পারবে তুমি ভাইয়া? আমি যে তাকে খুব করে চাই, কিন্তু এই চাওয়া কি কোনো পূর্ণতা পাবে? এদিকে নূরের নীরবতা দেখে জায়ান বুঝলো নূরের মন খারাপ। হয়তো আহাদের সাথে কিছু হয়েছে, না হলে অতিরিক্ত পড়াশোনা করে মেয়েটা অস্থির হয়ে গিয়েছে। নূরের মন ভালো করার জন্য জায়ান বলল, তোর ভাবির সাথে দেখা করবি? চমকে উঠল নূর, সাথে খুশি হলো। ঝট করে মাথা তুলে তাকালো, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি? কবে দেখা করবে? জায়ান মনে শান্তি পেল। যাক, মেয়েটা তবে হাসলো। জায়ান উঠে দাঁড়ালো এবার। খাবারের ট্রেটা নিয়ে আবারও বসে পড়ল নূরের পাশে। তারপর বলল, কাল রেডি থাকিস, ডিনারে নিয়ে যাব তোদের। আচ্ছা। জায়ান ভাত মাখিয়ে নিয়েছে ততক্ষণে। মাখানো শেষে এক লোকমা নূরের দিকে তুলেই ধরল। বলল, আমি জানি তুই খাসনি, তাই এখন চুপচাপ হাঁ কর। নূর হাসল। তারপর খুশি মনে ভাইয়ের হাত থেকে খাবার খেতে লাগলো।
এদিকে জায়ানও খাচ্ছে, সাথে নূরকেও খাওয়াচ্ছে। দরজার আড়াল থেকে এই দৃশ্যটুকু দেখে সরে আসলেন নিহান সাহেব। চোখের কোণে জলটুকু মুছে নিজের রুমে চলে গেলেন। আলমারি খুলে ওনার মৃত স্ত্রীর একটা শাড়ি বের করে বুকে জড়িয়ে নিলেন। ধীর আওয়াজে বলেন, তুমি দেখতে পাচ্ছ সাথী, আমার ছেলে মেয়ে দুটো একদম তোমার মতো হয়েছে। ভাই বোনের মধ্যে কত মিল। তুমিও তো এরকমই ছিলা, সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। ছেলে মেয়ে দুটোকেই এবার তাদের সঠিক জীবনসঙ্গীদের সাথে জুড়ে দিতে পারলেই হলো। এরপর আমার ছুটি, বসে বসে শুধু প্রহর গুনব তোমার কাছে যাওয়ার।